নমস্কার। গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজকে আমি পড়ে শোনাব সাহিত্যিক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প রাত জাগা। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। তাহলে শুরু করি আজকের গল্প রাত জাগা। 1339 সালের শরৎকাল। বিবাহের মাস তিনেক পরে শ্বশুর মহাশয়ের পল্লীনিবাস সোনাইদহে চলিয়াছি। সঙ্গে আছেন তৃতীয় শ্যালক অভয়পদ। আমাকে লইয়া যাইবার জন্য ইনি কলকাতার গৃহে অপেক্ষা করিয়াছিলেন। বাকি সকলে পূর্বেই সোনাইদহে গমন করিয়াছেন। রেল হইতে নামিতে আর অধিক বিলম্ব ছিল না। একটা স্টেশনের পরেই সোনাইদহর নিকটতম রেল স্টেশন। তথা হইতে 3 মাইল অপ্রশস্ত কাঁচা পথ ভাঙিয়া গন্তব্যস্থলে পৌঁছিতে হইবে। কথায় কথায় অভয়পদকে জিজ্ঞাসা করিলাম, তোমাদের সোনাইদহে আকর্ষণের বস্তু কি আছে অভয়পদ? অভয়পদর মুখে মৃদু হাস্য ফুটিয়া উঠিল। বলিল, সোনাইদহে আকর্ষণের বস্তু তবেই হয়েছে। একমাত্র বন জঙ্গল আর খানাডোবা ছাড়া এমন কোনো বস্তু সেখানে নেই যা তোমাকে আকর্ষণ করতে পারে। মনে মনে বলিলাম, ভুল করছো অভয়পদ। আর কোনো বস্তু না থাকলেও তোমার ভগ্নী নিশ্চয়ই আছেন, যার আকর্ষণ আমার পক্ষে প্রচুর বলেই মনে করি। মুখে বলিলাম, কোনো আকর্ষণের বস্তু যদি নাই থাকে তাহলে কোন সাহসে আমাকে সেখানে টেনে নিয়ে যাচ্ছ? আমার কথা শুনিয়া অভয়পদ কিছু না বলিয়া শুধু একটু হাসিল। বোধ করি সংকোচবশত বলিতে পারিল না ভগ্নীর সাহসে। কিন্তু অপর যে বস্তুর কথা সে অসংকোচে বলিতে পারিত, হয় তাহা বলিতে ভুলিয়াই গেল, অথবা সে বস্তুকে সে উল্লেখযোগ্য বলিয়া বিবেচনা করে না। আমি কিন্তু বর্তমান কাহিনীতে সেই দ্বিতীয় বস্তুর কথাই বলিব। স্টেশনে নামিয়া দেখিলাম আমাদের লইয়া যাইবার জন্য লাঠি এবং লণ্ঠন হস্তে 2 জন পাইক, 2খানা পালকি এবং আসবাবপত্রের জন্য একখানা গরুর গাড়ি আসিয়াছে। শুক্ল চতুর্থীর ক্ষীণ চন্দ্রমা বহুক্ষণ অস্তমিত হইয়াছে। তিমিরাবৃত প্রান্তরের বক্ষ ভেদ করিয়া সেই অপ্রশস্ত গ্রাম্য পথের উপর দিয়া বাহিত হইয়া আমরা সোনাইদহ অভিমুখে অগ্রসর হইলাম। নিস্তব্ধ পল্লীজননীর নিদ্রালস রাজ্যে পালকি বেহারাদের পথশ্রমনাশক ছড়ার গুঞ্জন শুনিতে শুনিতে এবং পালকির দোলা খাইতে খাইতে কখন ঘুমাইয়া পড়িয়াছিলাম মনে নাই। অভয়পদর ডাকে জাগ্রত হইয়া দেখিলাম পালকি ভূমিতলে অবস্থান করিতেছে। পালকি হইতে বাহির হইতে হইতে জিজ্ঞাসা করিলাম, পৌঁছেছি নাকি অভয়পদ? অভয়পদ বলিল, প্রায়। বাহির হইয়া দেখিলাম আমাদের অগ্রগতির পথ নির্বাধ নহে। সন্ধ্যার পর ঝড় হইয়াছিল, তাহার ফলে একটা জীর্ণ শিমুল বৃক্ষ পথ জুড়িয়া পড়িয়াছে। রাত্রিকালে সম্পূর্ণরূপে পথ পরিষ্কার করিবার সুবিধা হইয়া ওঠে নাই। শুধু একদিকের ডালপালা কিছু কাটিয়া এবং কিছু সরাইয়া কোনো প্রকারে পদব্রজে যাতায়াতের একটু ব্যবস্থা হইয়াছে। শুনিলাম সেখান হইতে শ্বশুরালয় মাত্র 3-4 মিনিটের পথ।
চলিতে চলিতে অভয়পদর নিকট অবগত হইলাম গ্রামের ভিতর দিয়াই যাইতেছি, কিন্তু তাহার কোনো পরিচয় পাইতেছিলাম না। পথের দুই পার্শ্বে গাছপালার সহিত জড়িত হইয়া গৃহস্থের ঘরবাড়ি যাহা আছে, সুনিবিড় অন্ধকার এবং সুগভীর নিদ্রাবেশের মধ্যে তাহা সম্পূর্ণভাবে অবলুপ্ত। কোনো গৃহের সামান্য একটু অন্তরাল ভেদ করিয়াও ক্ষীণতম দীপালোকও দেখা যাইতেছিল না, অথবা অস্ফুটতম কণ্ঠস্বরও শোনা যাইতেছিল না। শুধু পদতলস্থিত নিশ্চেতন পথ আমাদের কয়েকজনের পদপীড়নে কাতরোক্তি করিয়া করিয়া চতুর্দিকের প্রগাঢ় স্তব্ধতাকে খণ্ডিত করিতেছিল। কিছু দূর অগ্রসর হইয়া দেখিলাম অদূরে পথের বাম পার্শ্বে একটা ঘরে আলো জ্বলিতেছে। বলিলাম, ওইটে তোমাদের বাড়ি নাকি অভয়পদ? অভয়পদ বলিল, না, ওটা রজনী বৌদিদির বাড়ি। আমাদের বাড়ি ও বাড়ির আরও গোটা তিনেক বাড়ি পরে। নিকটে আসিয়া দেখিলাম কক্ষটি একেবারে পথের ধারে অবস্থিত। সম্ভবত গৃহের বৈঠকখানা হইবে। কক্ষের ভিতর জানলার গারদ ধরিয়া দাঁড়াইয়া একটি ৩০-৩২ বৎসর বয়স্কা সুন্দরী স্ত্রীলোক, পরিধানে চওড়া লালপাড় শাড়ি, কণ্ঠের সোনার হার এবং দুই হস্তের সোনার চুড়ি কেরোসিন লণ্ঠনের স্তিমিত আলোকেও চিকচিক করিতেছে। রাত্রি ১১টার সময়ে পথিপার্শ্বে জানলার ধারে একটি স্ত্রীলোককে এমন দাঁড়াইয়া থাকিতে দেখিয়া একটু বিস্মিত হইলাম। স্ত্রীলোকটি বলিলেন, কি অভয়, তোমরা এলে নাকি? অভয়পদ বলিল, হ্যাঁ বৌদি, এলাম। জামাই এসেছেন তো? এসেছেন। ১ মিনিট দাঁড়াও তো ভাই, জামাইকে একবার ভালো করে দেখে আসি। বলিয়া লণ্ঠনটা তুলিয়া লইয়া কক্ষ হইতে বাহির হইয়া রাংচিতার বেড়ার মধ্যবর্তী সংকীর্ণ গেট খুলিয়া স্ত্রীলোকটি পথে আসিয়া দাঁড়াইলেন। তাহার পর আপাদ মস্তক আমাকে একবার দেখিয়া লইয়া প্রসন্ন কণ্ঠে বলিলেন, খাসা জামাই হয়েছে অভয়পদ, রূপে গুণে খাসা জামাই হয়েছে। গুণের কথা তো শুনেইছিলাম, দেখতেও ভারী চমৎকার। আমার কানের কাছে মুখ লইয়া গিয়া অভয়পদ মৃদুর স্বরে বলিল, রজনী বৌদিদি, প্রণাম করো। অভয়পদর কথা শুনিয়া আমি নত হইয়া রজনী বৌদিদিকে প্রণাম করিলাম। ক্ষণিকের জন্য আমার মাথার উপর হাত রাখিয়া রজনী বৌদিদি নিঃশব্দে আমাকে আশীর্বাদ করিলেন। তাহার পর আমার প্রতি দৃষ্টিপাত করিয়া স্মিত মুখে বলিলেন, শিমুল গাছটার জন্যে আজ কিন্তু তোমাকে ভারী কষ্ট পেতে হলো। আমি বলিলাম, না বৌদিদি, এমন কিছু কষ্ট পেতে হয়নি। সম্মুখে দৃষ্টিপাত করিয়া রজনী বৌদিদি সহাস্য মুখে বলিলেন, ওই তোমার শ্বশুরবাড়ি থেকে আলু টালু নিয়ে অনেকে তোমার জন্যে আসছেন। আচ্ছা এসো ভাই, রাত অনেক হয়েছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়োগে। কাল সকালবেলা তোমার সঙ্গে দেখা করতে যাব অখন। নিশ্চয়ই আসবেন বলিয়া আমরা প্রস্থান করিলাম। কয়েক পদ অগ্রসর হইবার পর পিছন হইতে রজনী বৌদিদি জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ অভয়পদ,
স্টেশনে আর কাউকে গাড়ি থেকে নামতে দেখলে কি? চলিতে চলিতে অভয়পদ বলিল, না বৌদিদি, আর কেউ নামেনি। তাহলে পরের গাড়িতে হয়তো আসবেন বলিয়া রজনী বৌদিদি গেট সরাইয়া গৃহের ভিতর প্রবেশ করিলেন। জানলার গারদ ধরিয়া রজনী বৌদিদিকে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া কিছু পূর্বে মনের মধ্যে যে বিস্ময় জাগিয়াছিল, অভয়পদর সহিত তাহার কথোপকথন শুনিয়া তাহা অন্তর্হিত হইল। বুঝিলাম, ঘরের মধ্যে দাঁড়াইয়া রজনী বৌদিদি কোনো আত্মীয় ব্যক্তির আগমন প্রতীক্ষা করিতেছেন। সেদিনের মতো রজনী বৌদিদির কথা বিস্মৃত হইলাম। পরদিন বেলা 9টার সময়ে আমাকে কেন্দ্র করিয়া একটি সুবৃহৎ বৈঠকের অধিবেশন হইয়াছিল। বৈঠকে বাড়ির প্রায় সকলে তো ছিলেনই, প্রতিবেশিনীদের মধ্যেও কেহ কেহ যোগ দিয়াছিলেন। কিছুদিন পূর্বে কোন এক জয়গোবিন্দ ঘোষের গৃহে সদ্য বিবাহিত চতুর কলকাতাবাসী জামাতাকে কেমন করিয়া ঠকাইয়া নাকালে চূড়ান্ত করা হইয়াছিল, জনৈক রহস্যপ্রিয়া ললনা সাড়ম্বরে সেই কাহিনী বিবৃত করিতেছিলেন। এমন সময়ে কক্ষের দরজার দিকে সকলের দৃষ্টি আকৃষ্ট হইল। চাহিয়া দেখিলাম, দরজার সম্মুখে দাঁড়াইয়া এক লাবণ্যময়ী রমণী। আমার সহিত চোখাচোখ হইতেই রমণীর মুখে মৃদু হাসি দেখা গেল। হাসি দেখিয়া উৎকট বিস্ময়ে বিমূঢ় হইয়া গেলাম। ঠিক এই হাসি তো গত রাত্রে রজনী বৌদিদির মুখে দেখিয়াছিলাম। তবে কি এই রমণী রজনী বৌদিদি? কিন্তু তাই যদি হয়, তাহা হইলে অকস্মাৎ এ কি অদ্ভুত রূপান্তর! সীমন্তে সিঁদুর নাই, অঙ্গে আবরণ নাই, পরিহিত বস্ত্রে পাড় নাই। এ যে একেবারে পরিপূর্ণ বৈধব্যের শুচি শুভ্র মূর্তি। প্রসাধন রম্মা রজনীবালা আজ যেন বর্ষা প্রভাতের রজনীগন্ধা হইয়া দেখা দিয়াছে। মনে সংশয় হইল, হয়তোবা ইনি রজনী বৌদিদির বিধবা ভগ্নী হইবেন। কিন্তু পরক্ষণেই সংশয়ের নিরসন হইল, যখন আমার এক শ্যালিকা রজনী বৌদিদি বলিয়া তাহাকে আহ্বান করিলেন। সংশয় গেল, কিন্তু সমস্যা ঘনীভূত হইল। রজনী বৌদিদি নিকটে আসিয়া দাঁড়াইতেই একটি তরুণী তাড়াতাড়ি আসন ত্যাগ করিয়া বসিবার জন্য অনুরোধ করিলেন তাঁকে। রজনী বৌদিদি বসিলেন না। বাম হস্তের চাপে তরুণীকে তাহার পরিত্যক্ত স্থানে বসাইয়া দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার সহিত কথা কহিতে লাগিলেন। মনে হইল সকলেই রজনী বৌদিদিকে বেশ একটু শ্রদ্ধা সম্ভ্রম করে। কথাবার্তার মধ্যে এক সময়ে আমি জিজ্ঞাসা করিলাম, কাল রাত্রে কি তিনি এসেছেন বৌদিদি? আমার প্রশ্ন শুনিয়া রজনী বৌদিদি সসংকোচে বলিলেন, কে? বুঝিলাম, যে কারণেই হোক এ প্রশ্ন করা আমার উচিত হয় নাই। কিন্তু তখন আর উপায়ন্তর ছিল না। কুণ্ঠিত স্বরে বলিলাম, যার জন্যে আপনি জানলার ধারে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। রজনী বৌদিদির মুখ আরক্ত হইয়া উঠিল। এক মুহূর্ত নির্বাক থাকিয়া আর্তকণ্ঠে বলিলেন, তাই কখনো আসেন বসন্ত? ও আমার একটা মনের খেয়াল, একটা পাগলামি। প্রসঙ্গটা পরিবর্তিত করিবার জন্য তৎক্ষণাৎ অন্য কথা পাড়িলাম। কিন্তু রজনী বৌদিদি
অধিকক্ষণ রহিলেন না, 2-4 মিনিট কথা কহিয়াই প্রস্থান করিলেন। যাইবার সময় বলিয়া গেলেন, পুনরায় দেখা হইবে। উগ্র কৌতূহল সহকারে আমার জ্যেষ্ঠা শ্যালিকাকে জিজ্ঞাসা করিলাম, কি ব্যাপার বলুন তো বর্দি? জ্যেষ্ঠা শালিকা হেমনলিনী বলিলেন, ও এক অদ্ভুত ব্যাপার। দিনের বেলায় রজনী বৌদিদি পুরোদস্তুর বিধবা, কিন্তু সূর্যাস্তের পর থেকেই তিনি ধীরে ধীরে তার বৈধব্যের কথা অবিশ্বাস করতে আরম্ভ করেন। রাত্রি 8টা সাড়ে 8টার মধ্যে তার সম্পূর্ণ বিশ্বাস হয় তার স্বামী অর্থাৎ বিভূতি দাদা বেঁচে আছেন। তখন তিনি বিধবার বেশ পরিত্যাগ করে সধবার বেশ ধারণ করতে আরম্ভ করেন। মাথায় সিঁদুর পরেন, পায়ে আলতা পরেন, গায়ে অলংকার পরেন, পাড়ওয়ালা শাড়ি পরেন। তারপর 10টা আন্দাজ খানিকক্ষণ স্থির হয়ে উত্তর দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকেন। তারপর কলকাতা থেকে প্রথম গাড়িতে লোক আসবার সময় থেকে লণ্ঠন জেলে বাইরের ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভূতি দাদার অপেক্ষায় সমস্ত রাত কাটিয়ে দেন। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ধীরে ধীরে রাত্রের মোহ কাটতে আরম্ভ করে। তখন আবার সিঁদুর মোছা আর আলতা ধোয়ার পালা আরম্ভ হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রজনী বৌদিদি আবার যে বিধবাকে সেই বিধবা। রজনী বৌদিদির অদ্ভুত কাহিনী শুনিয়া যৎপরণাস্তে বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলাম, কিন্তু রজনী বৌদিদির স্বামীর আসল খবর কি? তিনি বেঁচে নেই নিশ্চয়ই? হেমনলিনী বলিলেন, খুব সম্ভবত তিনি বেঁচে নেই, কিন্তু নিশ্চয়ই বেঁচে নেই তাও বলা যায় না, কারণ মারা গেছেন সে কথাও নিশ্চয় করে জানা যায়নি। ঔৎসুক্য সহকারে জিজ্ঞাসা করিলাম, তার মানে? হেমনলিনী বলিতে লাগিলেন, বিভূতি দাদা লখনৌয়ে আর্মি অর্ডিন্যান্সে চাকরি করতেন। সেইখানেই রজনী বৌদিদির সঙ্গে পরিচয় হওয়ার পর তাকে তিনি বিয়ে করেন। 2 বছর বিভূতি দাদার সঙ্গে রজনী বৌদিদি পরম সুখে বাস করেন। তাদের পরস্পরের প্রতি ভালোবাসার তুলনা ছিল না। শুনেছি লখনৌয়ের বাঙালিরা তাদের দুজনকে কপোত কপোতী নাম দিয়েছিল। তারপর আরম্ভ হলো সর্বনেশের জার্মান যুদ্ধ। সেই যুদ্ধে বিভূতি দাদাদের অফিসের একটা অংশ মেসোপটেমিয়ায় গেল। তার সঙ্গে যেতে হলো বিভূতি দাদাকেও। যাবার আগে বিভূতি দাদা রজনী বৌদিদিকে এখানকার বাড়িতে রেখে যান। তখন রজনী বৌদিদির বৃদ্ধ শ্বশুর আর এক বিধবা পিসশাশুড়ি ছাড়া অন্য কেউ বেঁচে নেই। বিভূতি দাদার মেসোপটেমিয়ায় যাবার মাস 2 পরেই ছেলের দুঃখেই বোধহয় বিভূতি দাদার বাবা মারা যান। পিসিমা মারা যান বছর 5 পরে। মেসোপটেমিয়া যাওয়ার মাস 10 পরে বিভূতি দাদা রজনী বৌদিদিকে চিঠি লিখে জানান যে তিনি 6 মাসের ছুটি পেয়েছেন, আর যে তারিখে রাত্রি 11টার সময়ে তিনি সোনাইদহে পৌঁছবেন তাও সেই চিঠিতে ঠিক করে লিখে পাঠান। কাল রাত্রে তুমি রজনী বৌদিদিকে যেমনভাবে জানলায় দাঁড়িয়ে থাকতে দেখেছ, 15-16 বছর আগে বিভূতি দাদার আসবার দিনে তিনি ঠিক তেমনি করেই দাঁড়িয়েছিলেন। কিন্তু সেদিন তো বিভূতি দাদা এলেনই না, তারপরও
এ পর্যন্ত কোনো দিনই আসেননি। অথচ সেই দিন থেকে আজ পর্যন্ত এই 15-16 বছর বিভূতি দাদার প্রত্যাশায় রজনী বৌদিদি প্রত্যেক রাত্রি জেগে কাটিয়েছেন। তা শীতই বলো আর গ্রীষ্মই বলো, বর্ষায় বলো আর বাদলই বলো। সেই জন্যে এই তল্লাটে ওর নামই হয়ে গেছে রাত জাগা রজনী। বলিলাম, কিন্তু বিভূতি দাদা মারা গেছেন কি বেঁচে আছেন সেটা তো বেশি দিন অজানা থাকবার কথা নয়। আর্মি অফিস সে কথা নিশ্চয়ই জানিয়ে দেবে। তাছাড়া বিভূতিবাবু যদি মারা গিয়ে থাকেন তাহলে রজনী বৌদিদির কম্পেনসেশন পাওয়ার কথাও জড়িত আছে। হেমনলিনী বলিলেন, এই সমস্ত কথা ঠিকই বলছো তুমি, কিন্তু রজনী বৌদির সঙ্গে এসব কথার আলোচনা করবার সাহসী বা কার আছে, আর গরজই বা কার বলো? বিভূতি দাদার নিখোঁজ হওয়ার পর রজনী বৌদিদির এক কাকা কয়েকবার এখানে যাতায়াত করেছিলেন। বিভূতি দাদা যে অফিসে কাজ করতেন সেই অফিসের তিনি একজন বড় কর্মচারী। প্রথমবার তিনি রজনী বৌদিদিকে নিয়ে যেতে চেষ্টা করেছিলেন, কিন্তু পাথর হয়ে রজনী বৌদিদি এক পাও তাঁর বাড়ি ছেড়ে নড়তে চাইলেন না। শোনা যায় তারপর রজনী বৌদিদির কাকা কী সব কাগজপত্রে রজনী বৌদিদিকে দিয়ে সই করিয়ে নিয়ে যান। কেউ কেউ বলে সেই সব কাগজপত্রই কম্পেনসেশন পাওয়ার কাগজপত্র। টাকাটা বার করে হয় তিনি রজনী বৌদিদির নামে জমা করে দিয়েছেন, নয় আত্মসাৎ করেছেন। আমি বললাম, সে যা হয় হোক, কিন্তু রজনী বৌদিদি যদি তাঁর স্বামীর মৃত্যু সংবাদ সঠিক না পেলেন তাহলে দিনের বেলায় বা তিনি বৈধব্য অবলম্বন করেন কেন? হেমনলিনী বলিলেন, 12 বৎসর পর্যন্ত তিনি একেবারেই বৈধব্য অবলম্বন করেননি। 12 বৎসর উত্তীর্ণ হলে স্বামীরই কল্যাণের জন্য শতপ্রবৃত্ত হয়ে তিনি শাস্ত্রের বিধান অনুসারে বিভূতি দাদার কুশপুত্তলি দাহ আর শ্রাদ্ধ করিয়ে বিধবা হন। কিন্তু শ্রাদ্ধের দিনের রাত্রেও তিনি বিধবার শয্যা পরিত্যাগ করে সধবার বেশ ধারণ করেছিলেন। বিভূতি দাদার শ্রাদ্ধের দিন থেকে আজ পর্যন্ত তিনি দিনের বেলা 8টা সাড়ে 8টা থেকে 4টে পর্যন্ত দেহে মনে 16 আনা বিধবা, আবার রাত্রি 8টা সাড়ে 8টা থেকে শেষ রাত্রি 4টে সাড়ে 4টে পর্যন্ত দেহে মনে 16 আনা সধবা। গভীর বিস্ময়ের সহিত রজনী বৌদিদির কাহিনী মনে মনে আলোচনা করিয়া বলিলাম, আচ্ছা, আপনি যে বললেন প্রত্যহ রাত্রি 10টার সময়ে রজনী বৌদিদি উত্তর মুখে খানিকক্ষণ স্থির হয়ে তাকিয়ে থাকেন, সে ব্যাপারটা কি? হেমনলিনী বলিলেন, সে কথা কেউ বলতে পারে না। বোষ্টম পাড়ার সরলা দিদির সঙ্গে রজনী বৌদিদির সকলের চেয়ে বেশি অন্তরঙ্গতা। তাকে পর্যন্ত রজনী বৌদিদি ও কথা বলেননি। সরলা দিদি পিড়াপিড়ি করলে খেয়াল পাগলামি বলে কথাটা উড়িয়ে দেন। মনে মনে সংকল্প করিলাম, কলিকাতা প্রত্যাবর্তনের পূর্বে রহস্য ভেদ করিতেই হইবে। 2-3 দিনের মধ্যেই রজনী বৌদিদির সঙ্গে একটা হৃদ্যতা স্থাপন করিতে সমর্থ হইলাম। 4-5 দিনের মধ্যে সে হৃদ্যতা অন্তরঙ্গতায় পরিণত হইল। রজনী বৌদিদির গৃহ হইল আমার পক্ষে অবারিত দ্বার। মনে কেমন বিশ্বাস হইল,
বোষ্টম পাড়ার সরলা দিদিকে পিছনে ফেলিয়া আগাইয়া গিয়াছি। পূজার কয়েকদিনই বিকালের দিকে রজনী বৌদিদির গৃহে আমার চা পানের নিমন্ত্রণ থাকিতেছিল। দশমীর দিন সন্ধ্যার পর প্রণাম করিতে গিয়া রজনী বৌদিদির নিকট হইতে পরদিন রাত্রে আহারের নিমন্ত্রণ আদায় করিয়া আসিলাম। রজনী বৌদিদির ইচ্ছা ছিল দ্বাদশীর দিন দ্বিপ্রহরে আমাকে সস্ত্রীক নিমন্ত্রণ করেন, কিন্তু আমি বলিয়া কহিয়া নিমন্ত্রণটাকে একক এবং একাদশীর দিন রাত্রে করাইলাম। রজনী বৌদিদি স্বীকৃত হইলেন, কিন্তু বলিলেন, তাহলে তুমি সকাল সকাল এসো বসন্ত, 9টার মধ্যেই তোমাকে খাইয়ে দেব। পাড়া গাঁয়ে রাত বেশি হলে তোমার অসুবিধে হবে। পরদিন সকাল সকালই গেলাম, কিন্তু রজনী বৌদিদি যখন খাবারের কথা বলিলেন, আপত্তি করিলাম। বলিলাম, তাই কখনো হয় বৌদিদি? সমস্ত দিন অভুক্ত থেকে সংকল্প করে তীর্থভূমিতে এসেছি। আমাকে কথা শেষ করতে না দিয়া বিস্মিত কণ্ঠে রজনী বৌদিদি বলিলেন, সমস্ত দিন তুমি অভুক্ত আছো বসন্ত? সহাস্য মুখে বলিলাম, আছি। কেন? বলিলাম, 16 আনা পুণ্য অর্জন করতে হলে অভুক্ত থেকেই দেবতা দর্শন করতে হয়। বিস্ফারিত নেত্রে রজনী বৌদিদি বলিলেন, কিন্তু দেবতা কে? বলিলাম, স্বর্গীয় প্রেমের এই তীর্থভূমির যিনি অধিষ্ঠাত্রী দেবী, যিনি আর কিছুক্ষণ পরে উত্তরমুখী হয়ে অরুন্ধতী দর্শন করবেন। আমার কথা শুনিয়া রজনী বৌদিদি উগ্র বিস্ময়ে চমকিয়া উঠিলেন। বলিলেন, এ কথা তোমাকে কে বললে বসন্ত? পরমুহূর্তেই নিজেকে সংশোধিত করিয়া লইয়া বলিলেন, কেউ তো বলতে পারে না। এ কথা তুমি কেমন করে জানলে? কৌতুক করিয়া বলিলাম, মানুষ যখন অনন্য মনে প্রগাঢ় ধ্যানের সাহায্যে কোনো বিষয়ে নিরন্তর চিন্তা করে, তখন সে দুর্গেও রহস্যভেদ করতে সমর্থ হয়। আচ্ছা, আপনার মতো সতীস্ত্রী লোক একমাত্র অরুন্ধতী ছাড়া উত্তর আকাশে আর কি দেখতে পারেন বলুন তো? কিন্তু ও তো পাগলামি ভাই। বলিলাম, তাহলে সমস্ত দিন অভুক্ত থেকে অরুন্ধতী দর্শনকালে আপনাকে দর্শন করবার এই সংকল্প আমার পাগলামি। রজনী বৌদিদি চুপ করিয়া রহিলেন। সহানুভূতি বেদনায় মানুষের মন যখন একবার উন্মুক্ত হইতে আরম্ভ করে, তখন আর তাহা সহজে সংকুচিত না হইয়া ক্রমশ প্রসারিত হইতেই থাকে। সেদিন যথা সময়ে রজনী বৌদিদির পার্শ্বে দাঁড়াইয়া আমি অরুন্ধতী দর্শন করিলাম। মেসোপটেমিয়া যাইবার সময়ে বিভূতি দাদা মেসোপটেমিয়া এবং বঙ্গদেশের সময় মিলাইয়া প্রত্যহ রাত্রি 9:45 সময়ে রজনী বৌদিদিকে অরুন্ধতীর ওপর দৃষ্টিপাত করিতে বলিয়াছিলেন তিনিও সেই সময়ে মেসোপটেমিয়া হইতে অরুন্ধতীর ওপর দৃষ্টি নিক্ষেপ করিয়া প্রতিদিন রজনী বৌদিদির সহিত মিলিত হইবেন। গত 16 বৎসর ধরিয়া রজনী বৌদিদি একান্ত নিষ্ঠার সহিত সেই ব্যবস্থা পালন করিয়া আসিতেছেন। রজনী বৌদিদির নিকট প্রতিশ্রুত হইয়াছিলাম যে তাহার জীবনদশায় এ সকল কথা কাহারও নিকট প্রকাশ করিব না।
সেই জন্য কলিকাতায় প্রত্যাবর্তনের পূর্বে হেমনলিনীকে বলিয়া আসিতে পারি নাই যে বোষ্টম পাড়ার সরলা দিদিকে পরাজিত করিতে সক্ষম হইয়াছি। এতক্ষণ শুনছিলেন আজকের গল্প রাত জাগা।